হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত ফর্মুলা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। দুর্দান্ত এই চমৎকার ফর্মুলা, ম্যাজিক্যাল ফর্মুলা বলতে পারেন, যে কিভাবে বেস্ট মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্য সবাই তো বলে থাকে, কিন্তু আপনাকে কেউ বলেছে কি কোনটা আপনার জন্য সুইটেবল, কোনটাতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আপনার গ্রোথ ভালো হতে পারে। তো বেস্ট প্রপার মিউচুয়াল ফান্ড সিলেকশন একটা আর্ট, এটা প্রসেস, এটা সবাই করতে পারে না। আর সেই ফর্মুলা নিয়ে আজকে কথা বলবো, যে কিভাবে বেস্ট মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পারেন। তার জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে, কি কি স্টেপস, কি ভাবে আপনি যদি সেগুলো ফলো করেন তাহলে আপনি প্রপার মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পারবেন। সেই প্রপার মিউচুয়াল ফান্ড সিলেকশন স্ট্র্যাটেজি বা প্রসেস নিয়ে আজকে কথা বলবো। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখুন লাইক অপশান আছে, ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ারে ক্লিক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর কোনো রকম কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আমার সামর্থ্য মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কি করে আমরা সঠিক মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পারি। প্রপার মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার জন্য কতগুলো ক্রাইটেরিয়া, কতগুলো এরিয়া আছে, সেই এরিয়া নিয়ে কথা বলবো। টপ 5টা ক্রাইটেরিয়া, টপ অনেক প্রসেসই আছে, অনেকগুলো জিনিস ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হয় প্রপার মিউচুয়াল ফান্ড সিলেকশনের আগে। তবে প্রপার সিলেকশনের জন্য টপ 5 এরিয়া নিয়ে কথা বলবো, টপ 5 ক্রাইটেরিয়া, যেগুলো যদি আপনি ঠিক করে বিবেচনা করেন, ঠিক করে অ্যানালিসিস করেন, তাহলে প্রপার মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন বা খুঁজে পাবেন সেই প্রপার মিউচুয়াল ফান্ডগুলো, যেগুলো আপনার গোল, আপনার ক্রাইটেরিয়া, আপনি যেভাবে ইনভেস্টমেন্ট করতে চাইছেন ঠিক সেইভাবে মিউচুয়াল ফান্ডগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। সেই 5টা ক্রাইটেরিয়া কি? নাম্বার 1, প্রপার ফান্ড সিলেকশন আর প্রপার গোল। প্রপার ফান্ড সিলেকশন আর গোল মানে কি? মানে মিউচুয়াল ফান্ডের অনেকগুলো ফান্ড ক্যাটাগরি আছে। ধরুন ইকুইটি মিউচুয়াল ফান্ডের মধ্যে ধরুন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এছাড়া হাইব্রিড ফান্ড আছে, ডেট ফান্ড আছে। তো এইভাবে ডিফারেন্ট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে। তো সেই ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডগুলো আপনাকে প্রপার জানতে হবে এবং সেইগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। কিভাবে না, আপনার গোল, যার জন্য বললাম ফান্ড টাইপ এবং গোল মানে কি লক্ষ্য, তার সঙ্গে জড়িত আপনার লক্ষ্যটা কেমন হতে হবে। মানে আপনি চিন্তা করছেন যে আমি খুব কম সময়ের মধ্যে অনেক টাকা পেতে চাই। আবার অনেকে আছে যে না, আমি লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট করতে চাই। তো বিভিন্ন মানুষের বিভিন্ন অবজেক্টিভ আছে, বিভিন্ন ধরনের লক্ষ্য আছে, যে সেই ডিউরেশন বা লক্ষ্যের উপর ডিপেন্ড করছে আপনার ফান্ড সিলেকশন। তার মানে প্রপার ফান্ড টাইপ এবং লক্ষ্য, এই দুটো আপনাকে আগে ডিসাইড করতে হবে যে কি ধরনের ফান্ড টাইপ নেব। আর সেটা ডিপেন্ড করছে কত ডিউরেশন, কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছি। তার সঙ্গে জড়িয়ে আছে রিস্ক ফ্যাক্টর। হাই রিস্ক নিতে পারেন, মিড রিস্ক নিতে পারেন, লো রিস্ক নিতে পারেন। তার মানে আমি কতটা রিস্ক নিতে পারবো, আমি কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করব, সেটার উপরে ডিপেন্ড করছে ফান্ড টাইপ সিলেকশন। এটা আপনার লার্জ ক্যাপ হতে পারে, মিড ক্যাপ হতে পারে, ডেট ফান্ড হতে পারে। তো বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে, তো সেইটা আমি সেই মতোই ডিসাইড করতে পারবো। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, ফান্ড পারফরমেন্স এবং কনসিস্টেন্সি। ফান্ড পারফরমেন্স এবং কনসিস্টেন্সি মানে যে ফান্ড আমি সিলেক্ট করতে চলেছি সেই ফান্ডের পারফরমেন্স কেমন। আমি যদি পাস্ট পারফরমেন্স দেখি, যে পিছনে ধরুন 5 বছর বা 10 বছরের যদি আমি হিসাব করি, 5 থেকে 10 বছরের যদি পারফরমেন্স চেক করি যে এই ফান্ড কিরকম পারফর্ম করেছে। আর কনসিস্টেন্সি মানে কিরকম ভাবে এ আমাকে গ্রোথ দিয়ে যাচ্ছে, এই দুটো জিনিস দেখতে হয়। তবে হ্যাঁ, এটার মানে এই নয় যে সামনে ভবিষ্যতেও এই ফান্ড সেই রকম পারফরমেন্স করবে বা সেই রকম তার কনসিস্টেন্সি থাকবে। তবে অ্যাটলিস্ট একটা মোটামুটি আইডিয়া করা যায়, কিন্তু কেউ ফিউচারে ভবিষ্যতে এই ফান্ডের পারফরমেন্স কেমন হবে এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে এই ফান্ড ভবিষ্যতে এত % গ্রোথ দেবে না। তার কিন্তু অ্যাটলিস্ট সেম ক্যাটাগরি
আমি যে ক্যাটাগরি থেকে যে ফান্ডটি সিলেক্ট করতে চলেছি সেই সেম ক্যাটাগরিতে আমাকে কম্পেয়ার করে দেখতে হবে যে কোন ফান্ডের কনসিস্টেন্সি এবং পারফরমেন্স ভালো লাস্ট 5 থেকে 10 বছরের অ্যাটলিস্ট যদি একটা পারফরমেন্স দেখা যায় যে আমি ধরুন 2টো কি 3টে সেম ক্যাটাগরির মধ্যে আমাকে কম্পেয়ার করতে হবে। আমি অন্য ক্যাটাগরির ফান্ডের সঙ্গে কম্পেয়ার করলে হবে না, সেম ক্যাটাগরির 2টো কি 3টে ফান্ডের সঙ্গে আমাকে কম্পেয়ার করে দেখতে হবে যে লাস্ট 5 থেকে 10 বছরের এর পারফরমেন্স বা এর গ্রোথ কেমন ছিল। তো সেটা দেখে মোটামুটি একটা আইডিয়া করা যেতে পারে, কিন্তু কখনো ফিউচার প্রেডিকশন করা যায় না। নেক্সট, এক্সপেন্স রেশিও এবং এক্সিট লোড। মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও এবং এক্সিট লোড অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিরকম? একটা মিউচুয়াল ফান্ডের যদি এক্সপেন্স রেশিও বেশি থাকে তার মানে কি খরচ বেশি হচ্ছে, মানে আমি যত টাকা ইনভেস্টমেন্ট করব এক্সপেন্স রেশিও যত টাকা থাকবে তত টাকা আমার ইনভেস্টমেন্ট থেকে কেটে যাবে। তার মানে এক্সপেন্স রেশিও হাই মানে কস্ট হাই, এক্সপেন্স রেশিও কম মানে কস্ট কম লাগছে। এক্সপেন্স রেশিও কি আমরা এর আগের ভিডিওতে জেনেছি, তা ছোট্ট করে বলে দিই। এক্সপেন্স রেশিও যে কোনো ফান্ড যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা হয় সেই ফান্ডটাকে ম্যানেজমেন্ট করার জন্য একজন ফান্ড ম্যানেজার থাকে। তো সেই ফান্ড ম্যানেজার তার ম্যানেজমেন্ট ফিজ হিসাবে এছাড়া অ্যাডমিন চার্জেস ডিফারেন্ট যে আদার চার্জেস আছে সেগুলো মিলিয়ে একটা এক্সপেন্স রেশিও ক্যালকুলেট হয়। সেই এক্সপেন্স রেশিও মানে হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস, আমরা এক কথায় বলতে পারি। তো সেই চার্জেসটা বেশি যদি হয়, যদি আমি এক্সপেন্স রেশিও বেশি হয় কোনো ফান্ডে, তার মানে খরচা বেশি হচ্ছে ওই ফান্ডের জন্য। আর যদি এক্সপেন্স রেশিও কম হয় তার মানে খরচা কম হচ্ছে। কিন্তু সেটা ডিপেন্ড করছে যে কারা এক্সপেন্স রেশিও বেশি থাকলেও ইনভেস্টমেন্ট করবে আর কম থাকলেও ইনভেস্টমেন্ট করবে। এগুলো আমরা অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছি, যদি জানতে চান আমার চ্যানেলে যান, আগের ভিডিওতে দেখুন এক্সপেন্স রেশিওর উপরে। তো এখানে দুটো জিনিস দেখার আছে, এক্সপেন্স রেশিও এবং এক্সিট লোড। এক্সিট লোড কি? যখন কোনো মিউচুয়াল ফান্ড থেকে আমি উইথড্রল করি তখন একটা সার্টেন অ্যামাউন্ট কেটে নেয়, একটা পার্সেন্টেজ কেটে নেওয়া হয় যদি এক্সিট লোড থাকে। আর যদি কোনো ফান্ডের এক্সিট লোড না থাকে তার মানে যখন খুশি আমি উইথড্রল করি কোনো টাকা আমাকে দিতে হচ্ছে না। তার মানে এটাও খুব একটা ভাববার বিষয় যে এক্সিট লোড আছে কি নেই। সুতরাং এই দুটো জিনিস দেখতে লাগে, এক্সপেন্স রেশিও এবং এক্সিট লোড। নেক্সট আমরা দেখব ভোলাটিলিটি এবং রিস্ক ফ্যাক্টর। যে কোনো ফান্ড যখন আমি সিলেক্ট করি তখন তার রিস্ক ফ্যাক্টর কি আছে বা ভোলাটিলিটি মানে মার্কেটের সঙ্গে কতটা ভোলাটিলিটি আপ ডাউন হতে পারে। তার মানে শার্প রেশিও, বিটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইগুলো মিউচুয়াল ফান্ডে চেক করতে লাগে যে কোন ফান্ড কতটা রিস্ক ক্যারি করতে পারে আর আমি কতটা রিস্ক নিতে পারবো। কোনো ফান্ড যেটা ধরুন হাই রিস্ক আছে অথচ আমি হাই রিস্ক চাই না, তাহলে আমার রং সিলেকশন হতে চলেছে। তার মানে কি কোনো ফান্ড কতটা রিস্ক হতে পারে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বিটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইগুলো ইন্ডিকেট করে কোনো ফান্ডের রিস্ক কতটা বা ভোলাটিলিটি কতটা। ভোলাটিলিটি মানে মার্কেটের আপডাউন সঙ্গে ওই ফান্ড কতটা আপডাউন হয়। মার্কেট যদি 1% হয় দেখা যাবে এই ফান্ড 10% ডাউন হয়। মার্কেট যদি 2% আপ হয় এই ফান্ড দেখা যাবে 5% আপ হয় কি 0.5% আপ হয়। তার মানে মার্কেটের ভোলাটিলিটির সঙ্গে ফান্ডের একটা রিলেশন আছে। তো সেই ভোলাটিলিটি এবং রিস্ক ফ্যাক্টর এই দুটোকে আমাদেরকে চিন্তা করে তবে এই একটা প্রপার ফান্ড সিলেকশনের দিকে যেতে হয়। নেক্সট আমরা দেখব ফান্ড ম্যানেজার এবং তার রেপুটেশন। কেন বললাম ফান্ড ম্যানেজার এবং তার রেপুটেশন? কারণ একটা ফান্ড ম্যানেজার কোনো ফান্ডকে যখন ইউজ করে, কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করছে বিভিন্ন জায়গাতে, সেই ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স ম্যাটার করে। একটা ফান্ডের জন্য প্রত্যেকে একটা ফান্ডের এক ফান্ড ম্যানেজার অ্যাপয়েন্ট থাকে। প্রত্যেকটা ফান্ড যে ফান্ড ম্যানেজার এই ফান্ডটিকে কন্ট্রোল করে, তবে সেই ফান্ড ম্যানেজারের পিছনে ট্র্যাক রেকর্ড কেমন, ভালো ম্যানেজমেন্ট করতে পারে কিনা, এক্সপিরিয়েন্স কত বছরের আছে। তার মানে এটা থেকে মোটামুটি একটা নিশ্চিত হওয়া যায় যে আমার ফান্ডটি যদি কেউ ম্যানেজ করে তাহলে একটা ভালো এক্সপিরিয়েন্স লোক এটাতে ম্যানেজ করছে, এই জিনিসটা দেখতে লাগে। আর এএমসি যে এএমসি হাউসের এই ফান্ড, সে এএমসি হাউসের রেপুটেশন কেমন, নতুন এএমসি হাউস
না পুরনো, না হাইলি এক্সপিরিয়েন্স, রেপুটেশন ভালো, কোথা থেকে এই ফান্ডটি লঞ্চ হয়েছে। তো এই রেপুটেশন, এএমসি রেপুটেশন এবং ফান্ড ম্যানেজারের যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স ম্যাটার করে। কারণ ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স যত ভালো হবে, ট্র্যাক রেকর্ড যত ভালো হবে, তার মানে আমার ফান্ডের ম্যানেজমেন্টও ভালো হবে আশা করা যায়। স্পেশালি যখন ডাউন মার্কেট থাকে, যখন মার্কেট ডাউন হয়, তখন ফান্ড ম্যানেজমেন্ট একটা ক্রুশিয়াল ম্যাটার, একটা ভীষণ কঠিন সময়ের মধ্যে যায়। তো সেই সময় ফান্ড ম্যানেজার যে আমার ফান্ডটি ম্যানেজ করছে, সে কত ইফিসিয়েন্টলি, কত ভালোভাবে ফান্ডটি ম্যানেজ করতে পারবে। তার মানে কি ফান্ড ম্যানেজারের দক্ষতা বা তার এক্সপিরিয়েন্স অনেক ম্যাটার করে, যে কত ভালোভাবে ফান্ডটিকে ম্যানেজ করতে পারছে। কারণ এর উপরে ডিপেন্ড করছে আমার ফান্ডের গ্রোথ বা পারফরমেন্স। তার মানে ফান্ড ম্যানেজমেন্ট করা একটা ভীষণ ভীষণ একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক। তো সেই জায়গায় আমাদেরকে ভাবতে হয় যে যে ফান্ডটি আমি সিলেক্ট করতে চলেছি, সেই ফান্ডের ফান্ড ম্যানেজার কে, সেই ফান্ড ম্যানেজারের আগের কাজের হিস্ট্রি কি, কিভাবে অন্যান্য ফান্ডের পারফরমেন্স করিয়ে এসেছে। তার মানে এই ফান্ডের যে ম্যানেজমেন্ট করছে এই ফান্ডকে, সেই ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স অনেক অনেক ম্যাটার করে। নেক্সট বোনাস, ডাইরেক্ট ভার্সাস রেগুলার প্ল্যান। এটা আপনারা আগের আমার ভিডিও হয়তো পেয়েছেন, কিন্তু এই ভিডিওর সঙ্গে খুবই খুবই রিলেটেড বন্ধুরা। ডাইরেক্ট ভার্সাস রেগুলার প্ল্যান। ডাইরেক্ট প্ল্যান মানে যেখানে এক্সপেন্স রেশিও অনেক কম থাকে, মানে যেখানে ফান্ড ম্যানেজমেন্ট ফিজ অনেক অনেক কম থাকে। কারণ আমাকে নিজেকে রিসার্চ করে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হয়, ডাইরেক্টলি আমি নিজে থেকে করছি। সেখানে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা আদার সাব ব্রোকার চার্জেস ইনভলভ নেই। তার জন্য আমার এক্সপেন্স রেশিও অনেক কম হয়, তার মানে স্বাভাবিক আমার গ্রোথ ভালো হবে। রেগুলার মিউচুয়াল ফান্ড কি, রেগুলার মিউচুয়াল ফান্ডে যেখানে ব্রোকার, সাব ব্রোকার, এজেন্সি যাদের চার্জেস জড়িয়ে আছে, তারাই কমিশন মাঝখান থেকে নেয়, যার জন্য এক্সপেন্স রেশিও অনেক হাই হয়। তার মানে সেই ফান্ডে যদি সেই ফান্ডে দেখবেন এক্সপেন্স রেশিও অনেক হাই থাকে, সুতরাং সেখানে কস্ট বেশি যায়, কস্ট অনেক চলে যায়। যেক্ষেত্রে রেগুলার প্লাস ডাইরেক্ট এই দুটো প্ল্যান মাথায় রাখতে হয়, যে কি ধরনের প্ল্যানে আমি ইনভেস্টমেন্ট করতে চলেছি, রেগুলার না ডাইরেক্ট। তো এটা বোনাস টিপস ছিল। তো বন্ধুরা, এইভাবে যদি এই 5টা টপ ক্রাইটেরিয়া ভালোভাবে আপনি যদি বিশ্লেষণ করেন, বিচার বিবেচনা করেন এবং এইভাবে আপনি অ্যানালাইসিস করেন, তাহলে সঠিক ফান্ড নিশ্চয়ই আপনি খুঁজে পাবেন, যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। তার মানে কি, আপনার গোল, রিস্ক ফ্যাক্টর কি আছে, আপনি কতটা রিস্ক নিতে পারবেন, আপনি কত দিনের জন্য ফান্ডটি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেইভাবে ফান্ড টাইপ সিলেকশন করতে হয়। তারপরে কি দাঁড়াচ্ছে, এক্সপেন্স রেশিও, কিরকম এক্সপেন্স রেশিও থাকলে আপনার সিলেক্ট করা উচিত, এক্সিট লোড আছে কিনা, ফান্ড ম্যানেজারের দক্ষতা, এএমসি রেপুটেশন, ফান্ডের রিস্ক আর ভোলাটিলিটি নেওয়ার ক্ষমতা, কোন ফান্ডে কতটা ভোলাটিলিটি আছে, কতটা রিস্ক আছে। সুতরাং এই প্যারামিটারগুলো, এই এরিয়াগুলো, এই টপ 5টা এরিয়া বললাম, এই এরিয়াগুলো যদি বিশ্লেষণ করি, বিবেচনা করি, তাহলে আমি সঠিক ফান্ড সিলেক্ট করতে পারবো। তো আশা করি বন্ধুরা এই কনসেপ্ট নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।